হিস্ট্রি ক্লাব 89-এ আপনাকে স্বাগতম। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যৎকে গড়তে সাহায্য করে। এই চ্যানেলে আপনি জানতে পারবেন প্রাচীন সভ্যতা, হারিয়ে যাওয়া প্রাণী, ঐতিহাসিক যুদ্ধ, রহস্যময় ঘটনা, বিখ্যাত ব্যক্তি এবং বিশ্বের বিস্ময়কর ইতিহাস সম্পর্কে নির্ভরযোগ্য ও আকর্ষণীয় তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ইতিহাসের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে হিস্ট্রি ক্লাব 89 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের ইতিহাসের এক নতুন অধ্যায়। কোয়াগা, হারিয়ে যাওয়া অর্ধেক দোরাকাটা জেব্রার জীবনী। হিস্ট্রি ক্লাব 89। ভাবুন, আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমিতে একটি অদ্ভুত দেখতে জেব্রার পাল ছুটে চলেছে। শরীরের সামনের অংশে রয়েছে কালো সাদা ডোরা, কিন্তু পিছনের দিকে সেই ডোরা ধীরে ধীরে মিলিয়ে গেছে। পেছনের শরীর বাদামি, পা প্রায় সাদা, দেখতে যেন জেব্রা আর ঘোড়ার মাঝামাঝি কোনো প্রাণী। এই প্রাণীটির নাম ছিল কোয়াগা, QUAGA। আজ পৃথিবীতে কোয়াগার কোনো জীবিত সদস্য নেই। 1883 সালে বন্দিদশায় শেষ পরিচিত কোয়াগাটিও মারা যায়। কিন্তু মৃত্যুর পরেও কোয়াগা বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তার সংরক্ষিত দেহাবশেষ থেকে উদ্ধার করা ডিএনএ প্রমাণ করে যে কোয়াগা আসলে প্লেইন্স জেব্রার অত্যন্ত কাছের একটি বিলুপ্ত উপপ্রজাতি ছিল। কোয়াগার ইতিহাস তাই শুধু একটি প্রাণীর বিলুপ্তির গল্প নয়, এটি মানুষের শিকার, প্রকৃতির প্রতি অবহেলা, আধুনিক জেনেটিক বিজ্ঞানের অগ্রগতি এবং বিলুপ্ত প্রাণীকে ফিরিয়ে আনার মানুষের স্বপ্ন, সবকিছুর গল্প। কোয়াগার বৈজ্ঞানিক নাম বর্তমানে একুয়াস কোয়াগা কোয়াগা হিসেবে ব্যবহৃত হয় এবং এটি প্লেইন্স জেব্রার একটি বিলুপ্ত উপপ্রজাতি হিসেবে বিবেচিত হয়। একসময় বিজ্ঞানীদের মধ্যে কোয়াগার শ্রেণীবিন্যাস নিয়ে বিতর্ক ছিল। কেউ মনে করতেন এটি জেব্রার আলাদা একটি প্রজাতি, আবার কেউ মনে করতেন এটি প্লেইন্স জেব্রারই একটি বিশেষ রূপ। এই বিতর্কের অনেকটাই সমাধান হয় 1980-এর দশকে। 1984 সালে বিজ্ঞানীরা একটি পুরনো কোয়াগা নমুনা থেকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএর অংশ উদ্ধার ও বিশ্লেষণ করেন। এটি ছিল বিলুপ্ত প্রাণীর ডিএনএ নিয়ে গবেষণার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। গবেষণায় দেখা যায় কোয়াগা জেব্রাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং এর বিবর্তনীয় ইতিহাস প্লেইন্স জেব্রার সঙ্গে অত্যন্ত কাছাকাছি। কোয়াগার সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য ছিল তার শরীরের ডোরাকাটা নকশা। সাধারণ জেব্রার শরীরের অধিকাংশ অংশেই কালো সাদা ডোরা দেখা যায়, কিন্তু কোয়াগার ক্ষেত্রে ডোরা প্রধানত মাথা, ঘাড় এবং শরীরের সামনের দিকে ছিল। শরীরের পেছনের দিকে ডোরাগুলো ক্রমশ কমে যেত। পেছনের অংশ ছিল বাদামি বা গাঢ় বাদামি রঙের এবং পা ছিল তুলনামূলকভাবে হালকা। এই অদ্ভুত রঙের কারণে কোয়াগাকে অন্য জেব্রাদের থেকে সহজেই আলাদা করা যেত। ঐতিহাসিক বর্ণনা ও সংরক্ষিত নমুনা থেকে আমরা আজ কোয়াগার চেহারা সম্পর্কে ধারণা পাই। 19 শতকে জীবিত কোয়াগার কিছু ছবি ও ট্যাক্সিডার্মি স্পেসিমেনও সংরক্ষিত হয়েছে। কোয়াগা মূলত দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমি ও শুষ্ক অঞ্চলে বাস করত। বিশেষ করে বর্তমান দক্ষিণ আফ্রিকার কারু অঞ্চল এবং দক্ষিণ ফ্রি স্টেটের এলাকায় তাদের বিচরণ ছিল। তারা ছিল তৃণভোজী প্রাণী। অন্যান্য জেব্রার মতো ঘাস ছিল তাদের খাদ্যের প্রধান অংশ। তৃণভূমিতে দলবদ্ধভাবে চলাফেরা করত তারা। তাদের জীবনযাপন ছিল আফ্রিকার অন্যান্য গ্রেজিং ম্যামলসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একসময় দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক পরিবেশে কোয়াগার উপস্থিতি ছিল স্বাভাবিক, কিন্তু মানুষের আগমন ও বসতি বিস্তারের সঙ্গে তাদের জীবনে বড় পরিবর্তন শুরু হয়। কোয়াগার বিলুপ্তির পেছনে মানুষের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় ইউরোপীয় বসতি স্থাপনের পর কৃষিকাজ ও পশুপালনের পরিমাণ বাড়তে থাকে।
কোয়াগা এবং অন্যান্য তৃণভোজী প্রাণী একই ঘাসের ওপর নির্ভর করত। ফলে কিছু পশুপালক কোয়াগাকে তাদের গবাদি পশুর খাদ্যের প্রতিযোগী হিসেবে দেখতে শুরু করেন। এরপর শুরু হয় ব্যাপক শিকার। কোয়াগার মাংসখাদ্য হিসেবে ব্যবহৃত হতো এবং চামড়ারও ব্যবহার ছিল। নিয়ন্ত্রণহীন শিকার ধীরে ধীরে কোয়াগার সংখ্যা কমিয়ে দেয়। কোয়াগা প্রজেক্টের তথ্য অনুযায়ী কোয়াগাদের ব্যাপকভাবে শিকার করা হয়েছিল এবং তাদের চারণভূমি নিয়ে মানুষের সঙ্গে সংঘাতও তৈরি হয়েছিল। প্রকৃতির একটি প্রাণীর জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয় ছিল তার সংখ্যা কমে যাওয়ার পরও শিকার বন্ধ হয়নি। 19 শতকের দ্বিতীয়ার্ধে কোয়াগার সংখ্যা ভয়াবহভাবে কমে যায়। একসময় যে প্রাণী দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে দেখা যেত তা ধীরে ধীরে মানুষের চোখের আড়ালে চলে যেতে থাকে। বন্য পরিবেশে কোয়াগার সংখ্যা এতটাই কমে গিয়েছিল যে শেষ পর্যন্ত তাদের অস্তিত্ব সীমিত হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় ছিল তখন মানুষ বুঝতেই পারেনি যে তারা একটি সম্পূর্ণ প্রাণী উপপ্রজাতিকে পৃথিবী থেকে হারিয়ে ফেলছে। কোয়াগার নামও তখন বিভিন্ন ধরনের জেব্রিব্রা ক্ষেত্রে ব্যবহার করা হতো। ফলে প্রকৃত কোয়াগার সংখ্যা কত কমে গিয়েছিল তা বোঝা আরও কঠিন হয়ে পড়েছিল। কোয়াগার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর 1883। অ্যামস্টারডাম জুতে থাকা একটি কোয়াগা 12 আগস্ট 1883 সালে মারা যায়। কোয়াগা প্রজেক্টের ঐতিহাসিক তথ্য অনুযায়ী তখন কেউ বুঝতে পারেনি যে এই প্রাণীটিই ছিল তার উপপ্রজাতির শেষ জীবিত সদস্য। তার মৃত্যুর পর পৃথিবী থেকে প্রকৃত কোয়াগা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। একটি প্রাণী যে একসময় দক্ষিণ আফ্রিকা তৃণভূমিতে দলবদ্ধভাবে ছুটে বেড়াত, মানুষের স্মৃতি ও জাদুঘরে সংগ্রহে পরিণত হয়। কোয়াগা মারা যাওয়ার প্রায় 100 বছর পর তার গল্প আবার বিজ্ঞানীদের সামনে ফিরে আসে। 1960-এর দশকে দক্ষিণ আফ্রিকার জাদুঘরে সংরক্ষিত একটি কোয়াগার চামড়া নিয়ে কাজ করার সময় ট্যাক্সিডার্মিস্ট রেইনহোল্ড রাও পুরনো টিস্যুর নমুনার গুরুত্ব লক্ষ্য করেন। পরে এই নমুনা এবং অন্যান্য মিউজিয়াম স্পেসিমেন থেকে বিজ্ঞানীরা জেনেটিক মেটেরিয়াল সংগ্রহ করেন। 1984 সালে রাসেল হিগুচি, অ্যালান উইলসন এবং তাদের সহকর্মীরা কোয়াগার সংরক্ষিত টিস্যু থেকে ডিএনএ উদ্ধার করেন। তারা মাইটোকন্ড্রিয়াল ডিএনএর অংশ বিশ্লেষণ করতে সক্ষম হন। এটি ছিল অসাধারণ বৈজ্ঞানিক সাফল্য, কারণ তখন পর্যন্ত বিলুপ্ত প্রাণীর ডিএনএ নিয়ে গবেষণা ছিল একেবারেই নতুন ক্ষেত্র। ইয়েল ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী কোয়াগা থেকে জেনেটিক ইনফরমেশন উদ্ধার করা ছিল এক্সটিংক্ট স্পিসিস নিয়ে এনশিয়েন্ট ডিএনএ গবেষণার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সূচনা। ডিএনএ গবেষণা একটি গুরুত্বপূর্ণ রহস্যের উত্তর দেয়। কোয়াগা কোনো ঘোড়া জেব্রা সংকর প্রাণী ছিল না, বরং এটি ছিল প্লেইন্স জেব্রার অত্যন্ত কাছের একটি বিলুপ্ত উপপ্রজাতি। পরবর্তী গবেষণায় আরও কোয়াগার নমুনা বিশ্লেষণ করা হয় এবং তাদের জেনেটিক ডাইভার্সিটি খুব কম ছিল বলে প্রমাণ পাওয়া যায়। গবেষণায় দেখা যায় কোয়াগা এবং প্লেইন্স জেব্রার বিবর্তনীয় বিচ্ছেদ তুলনামূলকভাবে সাম্প্রতিক ছিল। অর্থাৎ কোয়াগা ছিল আমাদের পরিচিত জেব্রারই এক বিশেষ বিবর্তনীয় শাখা। কোয়াগার বিলুপ্তির গল্পের সবচেয়ে আশ্চর্য অধ্যায় শুরু হয় 1987 সালে। দক্ষিণ আফ্রিকায় শুরু হয় দ্য কোয়াগা প্রজেক্ট। লক্ষ্য ছিল ক্লোনিং করে মৃত কোয়াগাকে হুবহু তৈরি করা নয়, বরং প্লেইন্স জেব্রার এমন কিছু বংশ নির্বাচন করে সিলেক্টিভ ব্রিডিং করা যাদের শরীরে প্রাকৃতিকভাবে ডোরা তুলনামূলক কম। এরপর প্রজন্মের পর প্রজন্ম বেছে বেছে প্রজননের মাধ্যমে কোয়াগার মতো স্ট্রাইপ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করা হয়। এই প্রকল্প থেকে জন্ম নেওয়া প্রাণীদের সাধারণত রাও কোয়াগা বলা হয়। তাদের শরীরে পেছনের দিকে ডোরা অনেক কম এবং বাদামি রঙের বৈশিষ্ট্য বেশি দেখা যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এগুলো আসল বিলুপ্ত কোয়াগা নয়। এগুলো জীবিত প্লেইন্স জেব্রার সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে তৈরি কোয়াগার মতো দেখতে প্রাণী। সত্যিই কি
কোয়াগা ফিরে এসেছে? এই প্রশ্নের উত্তর খুব সহজ নয়। একদিকে কোয়াগা প্রজেক্ট এমন প্রাণী তৈরি করেছে যাদের চেহারা ঐতিহাসিক কোয়াগার সঙ্গে অনেকটাই মিলে যায়। অন্যদিকে বিজ্ঞানীদের একটি অংশ মনে করেন শুধু চেহারা মিললেই মূল বিলুপ্ত উপপ্রজাতি ফিরে এসেছে বলা যায় না। আসল কোয়াগার সম্পূর্ণ জিনোম এবং তার অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। তাই রাও কোয়াগাকে আসল কোয়াগার পুনর্জন্ম না বলে বরং সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে কোয়াগার বৈশিষ্ট্য পুনরুদ্ধারের প্রচেষ্টা বলা বেশি বৈজ্ঞানিকভাবে সতর্ক। এই বিতর্ক এখনও ডি-এক্সটিংশন বা বিলুপ্ত প্রাণী পুনরুদ্ধারের আলোচনায় গুরুত্বপূর্ণ। কোয়াগার ইতিহাস আমাদের একটি কঠিন সত্য শেখায়। কোনো প্রাণী আজ প্রচুর সংখ্যায় আছে বলে ধরে নেওয়া যায় না যে ভবিষ্যতেও সে নিরাপদ থাকবে। মানুষের অতিরিক্ত শিকার, আবাসস্থলের পরিবর্তন এবং প্রাণীকে সম্পদের প্রতিযোগী হিসেবে দেখা এসব কারণ একটি সম্পূর্ণ প্রাণী গোষ্ঠীকে বিলুপ্ত করে দিতে পারে। কোয়াগা বিলুপ্ত হওয়ার সময় আধুনিক কনজারভেশন বায়োলজি আজকের মতো উন্নত ছিল না। কেউ হয়তো ভাবতেও পারেনি যে কয়েক দশকের মধ্যে এই প্রাণী পৃথিবী থেকে সম্পূর্ণ হারিয়ে যাবে। আজ বিজ্ঞানীরা ডিএনএ, স্যাটেলাইট ট্র্যাকিং, পপুলেশন মনিটরিং এবং আধুনিক সংরক্ষণ প্রযুক্তি ব্যবহার করছেন। কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক, একটি প্রাণী বিলুপ্ত হওয়ার পর তাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। কোয়াগার কোনো জীবিত সদস্য আজ আফ্রিকার তৃণভূমিতে ছুটে বেড়ায় না। কিন্তু জাদুঘরের স্পেসিমেন, পুরনো ছবি, বৈজ্ঞানিক গবেষণা এবং ডিএনএ বিশ্লেষণে তার ইতিহাস এখনও বেঁচে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, একটি মৃত প্রাণীর শরীর থেকে উদ্ধার করা কয়েকটি ডিএনএ ফ্র্যাগমেন্ট আধুনিক বিজ্ঞানের একটি নতুন দরজা খুলে দিয়েছিল। 1984 সালে সেই গবেষণা দেখিয়েছিল যে বহু বছর ধরে সংরক্ষিত বিলুপ্ত প্রাণীর টিস্যু থেকেও জেনেটিক ইনফরমেশন উদ্ধার করা সম্ভব। এই কারণেই কোয়াগা শুধু একটি বিলুপ্ত জেব্রা নয়, সে হয়ে উঠেছে প্রকৃতি সংরক্ষণ এবং এনশিয়েন্ট ডিএনএ গবেষণার একটি প্রতীক। একসময় দক্ষিণ আফ্রিকার তৃণভূমিতে হাজার হাজার কোয়াগা ঘুরে বেড়াত। তাদের শরীরের সামনের অংশে ছিল জেব্রার মতো কালো সাদা ডোরা, আর পেছনের অংশে ছিল বাদামি রঙের অদ্ভুত সৌন্দর্য। কিন্তু মানুষের শিকার ও পরিবেশগত পরিবর্তনের কারণে তাদের সংখ্যা দ্রুত কমে যায়। 1883 সালে অ্যামস্টারডাম জুতে শেষ পরিচিত কোয়াগার মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রকৃত কোয়াগার অধ্যায় শেষ হয়ে যায়। কিন্তু বিজ্ঞান তাকে ভুলে যায়নি। ডিএনএ গবেষণা প্রমাণ করে কোয়াগা ছিল প্লেইন্স জেব্রার ঘনিষ্ঠ আত্মীয়। আর কোয়াগা প্রজেক্ট দেখিয়ে দিয়েছে মানুষ চাইলে বিলুপ্তির স্মৃতি থেকে কোনো প্রাণীর কিছু বৈশিষ্ট্য আবার ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে। তবুও কোয়াগার সবচেয়ে বড় শিক্ষা হল বিলুপ্ত প্রাণীকে ফিরিয়ে আনার চেয়ে তাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোয়াগা আমাদের কাছে আজ আর শুধু একটি প্রাণীর নাম নয়, এটি প্রকৃতির প্রতি মানুষের দায়িত্বের একটি সতর্কবার্তা। একটি প্রাণী হারিয়ে গেলে শুধু একটি প্রজাতি বা উপপ্রজাতিই হারায় না, হারিয়ে যায় পৃথিবীর ইতিহাসের একটি অধ্যায়। আর সেই কারণেই কোয়াগার গল্প আজও বলা দরকার। এটি কোয়াগার গল্প, একটি হারিয়ে যাওয়া জেব্রার গল্প, একটি ভুল থেকে শেখার গল্প, আর প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের কাছে একটি সতর্কবার্তা। হিস্ট্রি ক্লাব 89, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া প্রাণীদের গল্প।